বাবু, ঘরটা গুছিয়ে রাখিস, আমি ভাড়াটা তুলে ফিরে আসছি। পনেরো নম্বর নবীনচাঁদ বটপাল লেনের সরু সিঁড়ি দিয়ে নামতে নামতে এক সময়ের যৌনকর্মী রিঙ্কু সরকার তার 12 বছরের ছেলেকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। সভ্যতার আদিমতম ব্যবসার সঙ্গে একসময় জড়িত থাকলেও বর্তমানে রিঙ্কু 15 নম্বর নবীনচাঁদ বটপাল লেনের দোতলার একটি বাড়িতে নিজের স্বামী ও ছেলেকে নিয়ে বেশ সুখেই সংসার করে। ওর স্বামী শিয়ালদের সোনাপট্টিতে কাজ করে, ছেলে কাছে পিঠেরই একটা সরকারি স্কুলের ক্লাস 6-এর ছাত্র। শিয়ালদের সন্নিকটে অবস্থিত হাড়কাটা গলিতে রিঙ্কুর একটি টালির ঘর ভাড়া নেওয়া রয়েছে। ওই অঞ্চলে কাজ করতে আসা যৌনকর্মীদের বিভিন্ন সময়ে সে ঘরটা ভাড়া দিয়ে রিঙ্কু যা উপার্জন করে তা দিয়েই সে তার ছেলের খরচ চালায়। কখনো কখনো বাইরে থেকে এসেও যৌনকর্মীরা ঘণ্টা চুক্তির ভিত্তিতে ওর ঘর ভাড়া নেয়। রিঙ্কু তার এই ভাড়া ঘরটিতে আসবাব বলতে শুধুমাত্র একখানা ছোট খাট সাজিয়ে রেখেছে। দিনকাল ভালো নয়, বলা যায় না ভাড়া না মিটিয়ে কে কখন জিনিসপত্র চুরি করে নিয়ে পালায়। অবশ্যই ঘরের দুখানা চাবি, একটা থাকে ঘর ভাড়া নেওয়া সেই যৌনকর্মীর কাছে, আর দ্বিতীয়টা অর্থাৎ ডুপ্লিকেট চাবিটা রিঙ্কু নিজের কাছে রাখে। বিপদে আপদে কখন কি দরকার হয় সেটা ভেবেই। তার ছেলেটি কিন্তু খুব ভালো, সেভাবে ভালো পড়াশোনা করে একদিন নিজের মা ও বাবাকে এই অন্ধকার স্যাঁতস্যাঁতে গলিপথ থেকে টেনে বের করে আলোর পথে নিয়ে যাবে। আর এই আশাতেই রিঙ্কুর দিন কাটে। রোজকার মতো আজ সকালেও রিঙ্কু 3 নম্বর রাধামোহন পাল লেনের 3 তলায় অবস্থিত তার নিজের ভাড়া নেওয়া ঘরটির সামনে পৌঁছে দেখতে পায় সে ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ। কিছুটা অবাক হয়ে খোঁজ খবর করতে জানতে পারল আজ খুব ভোর থেকেই এ ঘরের দরজায় তালা ঝুলছে। রাধামোহন পাল লেন বললে অনেকেই হয়তো এলাকাটা ঠিক চিনতে পারবেন না, তবে হাড়কাটা গলি বললে অনেকে আবার চিনতেও পারেন। কলকাতা শহরের পৃথিবীর আদিমতম পেশার অন্যতম পীঠস্থান এই অঞ্চল। গলি তস্যগলির দুধারে সার দেওয়া দেশলাই বাক্সের মতো ছোট ছোট ঘর, আর তার মধ্যেই ক্ষণিকের আনন্দের লেনদেন, খিবা দিনে খিবা রাত্রে। কয়েকদিন আগেই সানিয়া নামের বছর 25-এর একটি মেয়ে এসে রিঙ্কুর কাছ থেকে তার ঘরটি ভাড়া নেয়। এসব জায়গায় ঘর ভাড়া নেওয়ার সময় সাধারণত কোনো এগ্রিমেন্ট করা হয় না, মুখের কথাই সব। ভাড়া মূলত 2 ভাবে নেওয়া হয়, কেউ কাস্টমার প্রতি হিসাবে রোজ ভাড়া নেয়, আবার কেউ বা সপ্তাহে সপ্তাহে ভাড়া দেয়। তবে বেশিরভাগ ভাড়াটে একই জায়গায় যেহেতু অনেকদিন ধরে থাকে না, তাই কাস্টমার প্রতি প্রত্যেক দিন ভাড়া দেওয়ার চল এ সমস্ত অঞ্চলে একটু বেশি। সানিয়া যেদিন প্রথম ঘর ভাড়া চাইতে এসেছিল সেদিন তাকে দেখে এবং তার সঙ্গে কথাবার্তা বলে রিঙ্কুর ওকে বেশ ভালো লেগেছিল। কাজ ছেড়ে দিলেও এ লাইনে নয় করে রিঙ্কুর প্রায় অনেকগুলো বছরই কেটে গেল। তাই যৌনকর্মীদের সঙ্গে কথা বলে আর তাদের সামনাসামনি দেখে তাদের মনের ভাব আন্দাজ করাটা খুব একটা কঠিন ব্যাপার নয় রিঙ্কুর কাছে। দরজার বাইরে তালা ঝুলছে দেখে রিঙ্কু প্রথমটায় ভেবেছিল সানিয়া বোধ হয় অন্য কোথাও একটা গিয়েছে। এই ভেবে বাড়ি ফিরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে সে।
এ অঞ্চলের যৌনকর্মীদের কাজ করার নির্দিষ্ট কোনো সময় থাকে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত, আর ততই চঞ্চল হয়ে ওঠে রিঙ্কু। অজানা এক আশঙ্কায় অস্থির হয়ে ওঠে সে। না জানি কেন মনটা আজ বড়ই খারাপ হয়ে রয়েছে ওর। আর একটু রাত হতেই বাড়িতে কাউকে কিচ্ছু না বলে 3 নম্বর রাধামোহন পাল লেনের সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসে নিজের ঘরের সামনে এসে দেখল ভাড়া দেওয়া তার ঘরের দরজায় তখনও তালা ঝুলছে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে অবশেষে রিঙ্কু সিদ্ধান্ত নেয় নিজের ভ্যানিটি ব্যাগে রাখা ভাড়া ঘরের ডুপ্লিকেট চাবিটা দিয়ে তালা খুলে এসে ঘরের ভেতরে ঢুকবে। আসলে এরকমটা হওয়ার কথা নয়। সকাল থেকে রাত পর্যন্ত সানিয়ার কোনো খবর নেই। এ কি করে হতে পারে? চাবি দিয়ে তালা খুলে ঘরের ভেতরে ঢুকে রিঙ্কু দেখতে পায় ঘরের মধ্যে একটা 0 ওয়াটের লাইট জ্বলছে। 6 ফুট বাই 8 ফুটের ছোট্ট এই ঘরের পশ্চিম দিকের দেওয়ালে একটি মাত্র জানলা রয়েছে। ঘরের মধ্যে ছোট্ট একটি চৌকি ছাড়া আসবাব বলতে আর তেমন কিছুই নেই। ঘরে ঢুকতে না ঢুকতেই রিঙ্কুর চোখ গিয়ে পড়ল ঘরের বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা মানুষটির ওপর। এক অজানা ভয়ে আঁতকে উঠল সে। কোনো মতে সাহস সঞ্চয় করে 1 পা 2 পা করে খাটের সামনে গিয়ে চাদর সরাতেই চমকে উঠল রিঙ্কু। এ কি? এ যে নমস্কার সকল শ্রোতা বন্ধুদের কাহিনী কুঠিতে আবারও একবার স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইন্সপেক্টর অভিরাজ সিরিজের আরও একটি গল্প, বিশ্বাসভঙ্গ। গল্পটি আমরা নিয়েছি একলব্য প্রকাশন থেকে প্রকাশিত দীপচক্র রচিত ক্লাচ অফ ডেথ বইটি থেকে। এই উপস্থাপনায় আমাদের পাশে থাকার জন্য লেখক এবং প্রকাশককে জানাই অসংখ্য ধন্যবাদ। এর আগে আপনারা শুনেছিলেন এই সিরিজের গল্প সম্পর্ক। আজকের গল্প বিশ্বাসভঙ্গ কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। তাই আমাদের ছোট ছোট শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করব আজকের গল্পটি থেকে বিরত থাকতে। শুরু হচ্ছে বিশ্বাসভঙ্গ। ফর বেটার এক্সপিরিয়েন্স কাইন্ডলি ইউজ ইউর হেডফোন। দিন না রাত ঠিক বোঝা যাচ্ছে না। সূর্যের আলো কেমন যেন ম্লান। পশ্চিম দিক ঘন হয়ে মেঘ করেছে। কলি মার্কেটের কাছাকাছি অবস্থিত মুচিপাড়া থানায় সকাল থেকেই যেন এক সাজু সাজু রব। থানার সামনের খোলা জায়গায় প্রতি বছরের মতো এই বছরও পুলিশের তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সারাদিন ধরেই সেই শিবিরে বিভিন্ন কর্মকাণ্ড চলছে। এর মধ্যে রাত প্রায় 8:30 নাগাদ থানার ল্যান্ডলাইন ফোনে একটা খবর আসে 3 নম্বর রাধামোহন পাল লেনে কিছু একটা সমস্যা হয়েছে। খবর আসা মাত্রই থানার বড়বাবুকে তা জানানো হলো। খবর গেল ক্রাইম ব্রাঞ্চের হোমিসাইড শাখায়। অনতিবিলম্বে হোমিসাইড শাখার ইন্সপেক্টর অভিরাজ সেন তার সহযোগী বিজন ভৌমিককে সঙ্গে নিয়ে রাধামোহন পাল লেনের উদ্দেশ্যে রওনা দিলেন।
কলেজ স্ট্রিট থেকে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে ঢুকেই ডান হাতে রাধামোহন পারলেন। সন্ধে থেকে রাত পর্যন্ত এই সমস্ত রাস্তায় এমনিতেই নারী পুরুষের ভিড় লেগেই থাকে। অভিরাজ যখন 3 নম্বর বাড়ির গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছালেন, তখন সেখানে আশেপাশের বাড়ি থেকে প্রচুর মানুষ এসে জড়ো হয়েছে। একটা দেশলাইয়ের বাক্সকে লম্বালম্বি দাঁড় করিয়ে দিলে এই বাড়িটার মতোই দেখাবে। শহরের এই সমস্ত অঞ্চলের বাড়িগুলো একে অন্যের গায়ের উপর এমনভাবে দাঁড়িয়ে রয়েছে, যার জন্য এ সমস্ত গলির ভেতর দিনের বেলাতেও অন্ধকার ঘিরে থাকে। ইতিমধ্যেই থানা থেকে এসে গিয়েছেন সেকেন্ড অফিসার রাকেশ রায়। একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছে, তাই জন্যই আর একটু সময় নষ্ট না করে অভিরাজটা সোজা দোতলার ছাদে এসে পৌঁছলেন। টালির চালের বেশ কয়েকটি ছোট ছোট ঘর ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একে অপরের সাথে। পুলিশ দেখেই ছাদে দাঁড়িয়ে থাকা রিঙ্কু এগিয়ে এসে বলল, স্যার, আমি থানায় ফোন করেছিলাম, এটা আমার ভাড়া নেওয়ার ঘর। এই কথা বলে রিঙ্কু অতি সংক্ষেপে রাকেশ ও অভিরাজকে ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে নিজের হাতে থাকা ডুপ্লিকেট চাবিটা দিয়ে ঘরের তালাটা খুলল। এরপর একে একে অভিরাজটা সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে ঢুকে হাতে থাকা টর্চ লাইটটি জ্বালতেই অভিরাজ দেখতে পেলেন বহু ব্যবহারের জীর্ণ ঘর। দেওয়াল থেকে পলিস্তরা খসে পড়ছে নানা জায়গায়। বদ্ধ ঘুমট বাতাসে শুকিয়ে ওঠা রক্তের গন্ধ ক্রমেই প্রকট হচ্ছে, যা পুলিশের অত্যন্ত পরিচিত। খাটে পড়ে থাকা ডেড বডির কাছে যাওয়ার আগে ঘরের চারপাশটা একবার চোখ বোলালেন অভিরাজ। খাটে, তার পাশের মেঝেতে ইতস্তত ছড়িয়ে থাকা কিছু নীলি পোশাক। ঘরের এক কোণে মেঝেতে একটা সাদা ভ্যানিটি ব্যাগ আর একটি নীল ট্রাভেল ব্যাগ। খাটের মধ্যে চিত হয়ে শুয়ে আছে একজন মানুষ, সাদা কালো চাদরে যার আপাত মস্তক ঢাকা। চাদর সরিয়ে অভিরাজ দেখতে পেলেন বছর 25-এর একটি মেয়ে। পরনে চাদরের মতোই সাদা কালো একটি নাইটি, চোখ হাত বোঝা, মুখ ঈষৎ হাঁ করে শুয়ে রয়েছে। নাকের পাশে জমাট বেঁধে আছে শুকিয়ে যাওয়া রক্ত। মুখে কয়েকটি আঘাতের চিহ্ন, চোখে পড়ার মতো চেহারাই। পাশে দাঁড়িয়ে থাকা রিঙ্কু অভিরাজের দিকে তাকিয়ে বলে ওঠে, স্যার, এই মেয়েটির নাম সোনিয়া। মেয়েটি কিছুদিন আগে আমার কাছে ঘর ভাড়া নিতে এসেছিল। 10 টাকা প্রতি কাস্টমার, এই রেটে সোনিয়া আমার থেকে এই ঘরটি ভাড়া নিয়েছিল। আজ সকালে ভাড়া চাইতে এসে দেখি ঘরের দরজাটা বাইরে থেকে তালা বন্ধ। প্রথমে ভেবেছিলাম ও হয়তো এদিকে ওদিকে কোথাও গেছে। রাতে ভাড়া চাইতে এসে যখন দেখলাম দরজাটা তখনও বাইরে থেকে বন্ধ, তখন মনে একটা সন্দেহ হলো। তারপর নিজের কাছে রাখা ঘরের ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকে দেখি এই অবস্থা। তারপরেই তো থানায় ফোন করে খবরটা দিলাম। রিঙ্কুর দিকে তাকিয়ে অভিরাজ জিজ্ঞেস করলেন, এটা স্বাভাবিক মৃত্যু নয়, কিন্তু কাজটা কে করলো? আপনার কাছেই তো ডুপ্লিকেট চাবি ছিল, তাহলে আপনি কি? গলাটা শুকিয়ে এলো রিঙ্কুর। না না স্যার, আমি কিছু করিনি। প্রাথমিক কাজকর্ম সেরে থানার সেকেন্ড অফিসার রাকেশ বাবু মৃতদেহটিকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। আশেপাশের ঘরের বেশ কয়েকজন যৌনকর্মীকে এরপর একে একে জিজ্ঞাসাবাদ করা হলো। অভিরাজ আলাদা করে ডেকে নিলেন বাড়ির মালিক শুভঙ্কর মাইতিকে। কি ব্যাপার মাইতি বাবু,
আপনার বাড়িতে এভাবে মার্ডার হয়ে যাচ্ছে আর আপনি থানায় ফোন করে খবরটা দেওয়ার প্রয়োজন বোধ করছেন না? মার্ডার হয়েছে? হ্যাঁ, এখনো পোস্টমর্টমের রিপোর্ট সামনে এলো না আর আপনি বলে দিচ্ছেন মার্ডার? শুনুন মাইতিবাবু, নয় করে মার্ডার সেকশনে আছি প্রায় 17 বছর। ডেড বডি দেখে মৃত্যুর কারণটা আন্দাজ করা আমার কাছে খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয়। দুঃখিত স্যার, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। কিছু মনে করবেন না স্যার। আচ্ছা, আপনি এই বাড়ির মালিক কি, তাই তো? আপনার থেকে রিঙ্কু এই ঘরটা ভাড়া নিয়েছিল, ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, ছাদের বাকি ঘরগুলোতে অন্যান্য যৌনকর্মীরা থাকে। দোতলায় মোট 4টি ঘর রয়েছে, সেখানে 4 জন যৌনকর্মী থেকে কাজ করে। গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলো সোনার দোকানের স্টাফরা তাদের নিজেদের কাজের জন্য ব্যবহার করে। ছাদের এক কোণে একটা ঘরে আমি আর আমার স্ত্রী থাকি। সোনিয়ার আশেপাশের ঘরগুলোতে রীতা, পারমিতা, সুলেখা আর গীতা থাকে, আর সারাদিন ধরে ওরা ওদের ঘরে কাজ করে। ওদের ধরে জিজ্ঞাসাবাদ করলে আপনি সোনিয়ার ব্যাপারে আরও কিছু তথ্য পেলেও পেতে পারেন স্যার। সোনার দোকানের স্টাফ, ঠিক আছে, বেশ, আপনি এখন আসতে পারেন, দরকার হলে আবার ডেকে পাঠাবো। শুভঙ্কর মাইতির সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে অভিরাজ ও তার সহকর্মী বিজন ছাদের অন্য পাশে দাঁড়িয়ে থাকা বাকি যৌনকর্মীদের সঙ্গে কথা বলতে লাগলেন। সাক্ষীদের উপস্থিতিতে ওই ঘর থেকে সানিয়ার ব্যবহৃত কিছু জিনিসপত্র সিজার করে নেওয়া হলো। রিঙ্কুর বয়ানের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 302 আর 201 ধারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটা কেস রেকর্ড করা হলো। এরপরেই শুরু হলো তদন্ত। এই অঞ্চলে কোনো সিসিটিভি ইনস্টল করা ছিল না, তাই প্রথম থেকেই পুলিশের কাজটা বেশ কঠিন। কেসের গুরুত্ব বিচার করে কেসটিকে তৎক্ষণাৎ থানা থেকে ক্রাইম ব্রাঞ্চের হোমিসাইড শাখায় পাঠানো হয়। তদন্তের দায়িত্ব গিয়ে পড়ে ইন্সপেক্টর অভিরাজ সেনের ওপর। তদন্তভার হাতে নিয়েই অভিরাজ এবং বিজন কলকাতা সংলগ্ন রেলওয়ে স্টেশনগুলোতে খোঁজ খবর নিতে শুরু করলেন। এদিকে দেখতে দেখতে ইন্সপেক্টর অভিরাজের হাতে চলে এলো সানিয়ার পিএম রিপোর্ট। পোস্টমর্টম রিপোর্ট অনুসারে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সানিয়াকে। রিপোর্টে এরকম কিছু একটা পাওয়া যাবে সেটা আগে থাকতেই সন্দেহ করেছিলেন অভিরাজ। মুখে মোট 8টি এক্সটার্নাল ইনজুরি, অর্থাৎ বাহ্যিক আঘাত, যার মধ্যে রয়েছে নোজাল বোন বা নাকের হাড়ের ফ্র্যাকচার। তবে চমকে দেওয়া যে তথ্যটা উঠে এলো তা হলো মৃত্যুর সময় সানিয়ার ইউটেরাস গ্রাভিড ছিল। পাওয়া গিয়েছে প্রায় 7 সেন্টিমিটার দীর্ঘ ভ্রূণ। সোজা বাংলায় বলা যায় মৃত্যুর আগে আন্দাজ 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল সানিয়া। আমার মেয়েটা মরে গেছে, তাই স্যারের সঙ্গে দেখা করে কথা বলবো একবার। সেই হাওড়ার শ্যামপুর থেকে আসছি। মুচিপাড়া থানার সামনে দাঁড়িয়ে থানার সেন্ট্রিকে কথাগুলো বলছিলেন 70 ঊর্ধ্ব একজন বিধবা মহিলা। খবর গেল সেকেন্ড অফিসার রাকেশ বাবুর কাছে। মহিলাকে থানার অফিসার্স রুমে এনে বসানো হলো। খবর দেয়া হলো এই কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর অভিরাজ সেনকেও। একটু পরেই অভিরাজ তার সহকর্মী বিজন দুজনে একসঙ্গেই থানায় এসে উপস্থিত। ঘটনার পর থেকেই অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে বন্ধ ঘরে খুন, গর্ভবতী যৌনকর্মী, এই শিরোনামে সংবাদপত্রে, টিভিতে ছড়িয়ে পড়েছিল অচিরেই। তার পাশাপাশি চলছিল সংবাদ মাধ্যমের রুটিন মাফিক জল্পনা। কে খুনটা করলো, কেন করলো, কিভাবে করলো, ইত্যাদি ইত্যাদি। এদিকে সংবাদ মাধ্যমের কল্যাণে খবর পেয়ে খুঁজে খুঁজে মুচিপাড়া থানায় এসে উপস্থিত হয়েছেন সানিয়ার মা। চোখে মুখে এক আতঙ্ক মেশানো গভীর বিষয়। থানার অফিসার রুমে বসে অভিরাজ শুরু করলেন রুটিন মাফিক জিজ্ঞাসাবাদ। ওর বিয়ে হয়েছিল স্যার, ছেলে মেয়েও আছে।
তবে স্বামীর সঙ্গে অনেক দিন আগেই ছাড়াছাড়ি হয়ে যায়। বাচ্চাগুলো আমার কাছেই থাকে। ও মাঝে মাঝে দেখতে আসতো, টাকাও পাঠাতো। বলেছিল কলকাতায় কি একটা কারখানায় কাজ করে, শিয়ালদায় বাড়ি ভাড়া নিয়েছে। নিজের বাচ্চাদের খুব ভালোবাসতো ও। এর বেশি কিছু আমি জানি না স্যার। অভিরাজের সামনে বসে শান্তভাবে কথাগুলো বলছেন মহিলা, আর চুপচাপ শুনছেন ইন্সপেক্টর অভিরাজ। আমাকে কখনো বলেনি যে ও এইসব কাজ করতো। জানলে কি করতে দিতাম? একবারও বললো না স্যার আমাকে, একবারও বললো না। আপনি আপনি একটু নিজেকে শান্ত করুন। আচ্ছা, সোনিয়া যখন শ্যামপুরে আপনার ওখানে যেত, তখন ওর কোনো কাছের বান্ধবীর সঙ্গে সময় কাটাতো বা ওই কথাবার্তা বলতো? তেমন কেউ ছিল না স্যার। তবে রুমকি বলে সোনিয়ার একজন বান্ধবী আছে, আমাদের বাড়ির পাশেই থাকে। কলকাতা থেকে মাঝে মধ্যে যখন সোনিয়া শ্যামপুরে যেত, তখনও বেশিরভাগ সময়টাই রুমকির সঙ্গেই কাটাতো। রুমকি ওর অনেক দিনের বন্ধু, সুখ দুঃখের সাথী। মাঝে মধ্যেই রুমকির সঙ্গে ওর ফোনেও কথাবার্তা হতো শুনেছি। সানিয়ার মায়ের কাছ থেকে রুমকির কথা শুনে অভিরাজ ওর পাশে বসে থাকা বিজন ভৌমিকের দিকে তাকিয়ে বললেন, আই হ্যাভ টু টক উইথ রুমকি ইমিডিয়েটলি। ব্যবস্থা করুন। ইন্সপেক্টরের কথা শুনে বাধ্য ছাত্রের মতো মাথা নাড়লেন বিজন। থানা থেকে বেরোনোর সময় হঠাৎ করে কিছু একটা ভেবে অভিরাজ বিজনকে বললেন, চলুন আরও একবার প্লেস অফ অফারেন্সটা ঘুরে আসি। ওই বাড়ির যৌনকর্মীদের সঙ্গে ভালো করে কথা বলাটা খুব জরুরি। একটা বিষয় খটকা লাগছে। মুচিপাড়া থানা থেকে হাঁটতে হাঁটতে অভিরাজ এবং বিজন যখন হাড়কাটা গলিতে এসে উপস্থিত হলেন, ততক্ষণে সকালে নরম আলো মরে গিয়ে সূর্য তার তেজ অনেকখানি বাড়িয়েছে। অন্ধকারময় সরু সিঁড়ি দিয়ে উঠে তদন্তকারী অফিসার অভিরাজ এবং তার সহকর্মী বিজন ৩ নম্বর রাধামোহন পাল লেনের দোতলায় এসে উপস্থিত। আর ওদের সঙ্গেই থানার অফিসার রাকেশ বাবু এবং একজন লেডি কনস্টেবল। দোতলায় এসে যৌনকর্মীদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন অভিরাজ। ২-৩ জন যৌনকর্মীর সঙ্গে কথাবার্তা বলে দোতলার ঠিক ডান দিকের শেষের ঘরের দরজার সামনে এসে কড়া নাড়লেন অভিরাজ। দরজা খুলে মাঝবয়সী একজন ভদ্র মহিলা বেরিয়ে এলেন। সামনে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত জোর করে বললেন, এখন তো আমাদের কাজের সময়, আর আপনারা এখন এসেছেন? এই টাইমে আমাদের না খাওয়ারও সময় থাকে না। এক একটা মিনিট আমাদের কাছে সমানভাবে দামি, বুঝেছেন? এখন কিছু বলতে পারবো না, আপনারা এখন আসুন, পরে আসবেন। দোতলার ছাদের ঘরে সোনিয়া বলে একজন যৌনকর্মী মার্ডার হয়েছে, জানেন তো বিষয়টা? আমি এই কেসের তদন্তকারী অফিসার অভিরাজ সেন। আপনার সঙ্গে কথাবার্তা বলাটা খুবই জরুরি। ওসব তদন্ত ফদন্ত আমি জানি না, এখন আমার সময় হবে না, বললাম তো পরে আসবেন। তার মানে আপনি বলতে চাইছেন এই মার্ডার কেসের ব্যাপারে আপনি পুলিশকে কোনো রকম কোনো তথ্য দিয়ে সাহায্য করতে প্রস্তুত নন, কি তাই তো? এই শুনুন, কোনো পুলিশকে কোনো সাহায্য করব না, যা করার আপনি করে নিন। আপনার মতো পুলিশ আমি অনেক দেখেছি। একজন যৌনকর্মী এইভাবে পুলিশের মুখের উপর কথা বলছে দেখে নিজেকে আর সামলাতে পারলেন না রাকেশ। চিৎকার করে বলে উঠলেন, হাউ ডিয়ার ইউ! রাকেশকে উত্তেজিত হতে দেখে অভিরাজ রাকেশের হাতটা চেপে ধরলেন, ইশারা করে তাকে শান্ত হতে বললেন। এরপরেই একগাল হাসি হেসে সেই মহিলার দিকে তাকিয়ে বললেন, বেশ, তাহলে তো ঝামেলা মিটেই গেল। আজ ছাদের একজন যৌনকর্মী খুন হয়েছে, কালকে এই ফ্লোরের কেউ হবে, পরের দিন আশেপাশের বাড়ির কেউ হবে, আর পুলিশ হাতে হাত রেখে চুপচাপ বসে থাকবে। আপনারা আপনাদের নিজেদের সিকিউরিটির ব্যবস্থা নিজেরাই করে নেবেন, এটাই ভালো হবে। আমাদের কাজ অনেকটাই কমে গেল। অভিরাজের মুখের এই কথাগুলো দরজার সামনে দাঁড়িয়ে থাকা ওই মহিলার বুকে যেন তীরের ফলার মতো এসে বিঁধল। কথাবার্তাগুলো শুনে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তিনি।
বললেন, না মানে আমি সেটা তো বলতে চাইনি। আসুন, ঘরের ভেতরে আসুন। অভিরাজ, বিজন, রাকেশ এবং তাদের সঙ্গে থাকা লেডি কনস্টেবল ঘরের মধ্যে প্রবেশ করলেন। 8x10 এই ছোট্ট ঘরের মধ্যে আসবাবপত্র বলতে অনেক দিনের পুরনো একটা খাট, আর ঠিক তার উপরে এই মোটা একটা গদি পাতা। খাটের ঠিক উল্টো দিকে বড় একখানা আয়না লাগানো ড্রেসিং টেবিল। খাটের উপর কেউ বসলে তাকে পরিষ্কারভাবেই আয়নায় দেখা যাবে। হ্যাঁ স্যার, বলুন কি জানতে চান? সোনিয়াকে চিনতেন? আলাদা করে চিনি না, তবে এ বাড়িতে যে কদিন ছিল সে কদিন ওকে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে দেখেছি। ওর ঘরে যেসব কাস্টমাররা আসতো তাদের মধ্যে কাউকে একাধিকবার ওর ঘরে আসতে দেখেছেন? হ্যাঁ দেখেছি, তবে নাম টাম কিছুই জানি না। একটা রোগা কালো মেটে লোক মাঝে মাঝে ওর ঘরে আসতো। মাঝে মধ্যে ওর সঙ্গে সোনিয়ার ঝগড়াঝাঁটিও হতো। আপনি যখন সোনিয়ার নিচের তলায় থাকেন, কি করে জানলেন যে ওই লোকটির সঙ্গে সোনিয়ার রোজ রোজ ঝগড়াঝাটি হতো? না, রোজ নয়, তবে ঝগড়াঝাঁটি যে শুধু ঘরের মধ্যে হতো তা তো নয়। কখনো কখনো আমাদের বাড়ির সামনের গলিতে দাঁড়িয়েও ওরা ঝগড়াঝাঁটি করতো। এই ঝগড়া চলাকালীন কোনোদিন সোনিয়ার মুখে ছেলেটির নাম কিছু শুনেছেন? যৌনকর্মীদের সাথে তাদের কাস্টমারদের ঝগড়াঝাঁটি এটা এই অঞ্চলের একটা সাধারণ ব্যাপার, তাই ওই দিকে আমরা খুব একটা মনোযোগ দিই না। আচ্ছা, ছেলেটিকে এই এলাকায় দেখেছেন এর আগে কখনো? না স্যার, তবে সোনিয়ার সাথে বেশ অনেকবারই দেখেছি। তাহলে একটু মনে করার চেষ্টা করুন, এমন কোনো ছোটোখাটো ঘটনা বা অন্য কিছু যেটা দেখে আপনি একটু অবাক হয়েছিলেন। সেরকম তো কিছু মনে পড়ছে না, তবে হ্যাঁ, ছেলেটির ডান পাটা খোঁড়া ছিল। ছেলেটা ডান দিকে খুঁড়িয়ে চলতো। আপনি একটু ভেবে বলুন, ছেলেটিকে এই এলাকায় এর আগে কখনো দেখেননি তো? তিন নম্বর রাধামোহন পাল্লেনের বাড়ি থেকে বেরিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকে হেঁটে যেতে যেতে অভিরাজ বিজনকে বললেন, এর মধ্যে ঝটপট আমাদের কিছু কাজ সেরে নিতে হবে। আপনি একটা কাজ করুন, সোনিয়ার কল ডিটেলস রিপোর্টটা আজ বিকেলের মধ্যে জোগাড় করুন। এই বাড়ির প্রত্যেকটা বাসিন্দার কল ডিটেলস রিপোর্টগুলো আলাদা আলাদা করে সংগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেগুলো খুঁটিয়ে দেখে নিতে হবে। তাছাড়া ডান পাখোড়া যে ছেলেটির কথা জানা গেল তার সম্পর্কেও লোকাল সোর্স লাগিয়ে ডিটেলস ইনফরমেশন বের করার চেষ্টা করুন। এই অঞ্চলে কোনো সিসিটিভি ইনস্টল করা নেই, তাই সিসিটিভি থেকে ক্রাইম ডিটেকশনের জন্য সাধারণত পুলিশ যে সুবিধাটুকু পায় তা সেক্ষেত্রে পাওয়া যাবে না। আর তাই আমাদের আরও বেশি করে লোকাল সোর্স ইনফরমেশন এবং ঘটনাস্থলের আশেপাশের মানুষজনের বয়ানের উপর নির্ভর করে থাকতে হবে। সায়েন্টিফিক এভিডেন্সের সাহায্য খুব একটা পাওয়া যাবে না। এখনও পর্যন্ত যাদের আমরা বয়ান পেয়েছি সেগুলোকে এক জায়গায় এনে সামগ্রিকভাবে একটা টেবিল বানান, যাতে এক ঝলকে সব ইনফরমেশন পাওয়া যায়, বুঝলেন? উই হ্যাভ টু ক্র্যাক দিস কেস কুইকলি। ও আর একটা কথা, ওই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে সোনার দোকানে যে যে স্টাফেরা থাকে তাদের ডিটেলস চাই। এর মধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে অনেকগুলি দিন। মিডিয়া আর অপর মহলের চাপ ক্রমেই বেড়ে চলেছে। নিজের ঘরে বসে কেস ডায়েরির পাতাগুলো উল্টোতে উল্টোতে খানিকটা অন্যমনস্ক হয়ে পড়তেই হন্তদন্ত হয়ে বিজন অভিরাজের ঘরে এসে উপস্থিত। স্যার, কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সংগ্রহ করেছি। ওয়েল ডান। সোনিয়ার যে বান্ধবী শ্যামপুরে থাকেন তার সঙ্গেই কথা বলেছি। সেই বান্ধবীর বয়ান অনুসারে ঘটনার দিন সকালবেলা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একটি ল্যান্ডলাইন থেকে ওকে ফোন করেন এবং জানান যে রাধামোহন পাল লেনের একটি ভাড়া বাড়িতে সোনিয়া আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি ওকে আরও জানান যে এই খবরটা উনি যেন সোনিয়ার মাকে জানিয়ে দেন। সেই কথা বলেই সেই ব্যক্তি ফোনের লাইনটিও কেটে দেন। এরপর সোনিয়ার সেই বান্ধবী ওই ল্যান্ডলাইন নাম্বারে কলব্যাক করে জানতে পারেন যে সেটি শিয়ালদা স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে থাকা এসটিডি বুথের নাম্বার। সেই এসটিডি বুথের ডিটেলসটাও ইতিমধ্যে আমি জোগাড় করেছি। বুথের মালিকের সঙ্গে কথা বলেছি, কিন্তু
উনি ওই ব্যক্তির সম্বন্ধে বিশেষ কিছুই আলোকপাত করতে পারেননি। সেটাই স্বাভাবিক। রোজ হাজার হাজার লোক এসে ওই বুথ থেকে কল করে, তাই ওই বুথের মালিকের পক্ষে ওইসব লোকেদের চেনা একেবারেই সম্ভব না। যে ব্যক্তি সোনিয়ার বান্ধবীর ফোনে ফোন করেছিল, আমার মনে হয় ওই ব্যক্তি ডাইরেক্টলি এই মার্ডারের পেছনে আছে। সেটা কেন বলছেন স্যার? দেখুন, ওই ব্যক্তি সোনিয়ার বান্ধবীর ফোনে ফোন করে বলেছিল যে সোনিয়া আর বেঁচে নেই। অর্থাৎ ওই ব্যক্তি যখন ফোন করেছিল সেই মুহূর্তে ওর কাছে এই ইনফরমেশনটা ছিল যে সোনিয়া মৃত। অথচ তখনও পুলিশ সোনিয়ার বডি উদ্ধার করতে পারেনি। এর মানে কি দাঁড়ালো এটাই যে একমাত্র সেই ব্যক্তির পক্ষে এটা বলা সম্ভব যে সোনিয়ার মৃত্যুর সময়ও এখানে উপস্থিত ছিল। দ্যাট মিনস ওই ব্যক্তি সেই ব্যক্তি যে সোনিয়াকে হত্যা করেছে বা সোনিয়ার মার্ডারের সময় ওই ঘরে উপস্থিত ছিল। কিন্তু ওই ব্যক্তি যে সত্যি বলছে তারই বা কি প্রমাণ আছে? সে তো মিথ্যেও বলতে পারে। সেটা পারে, তবে আমার মনে হচ্ছে ছেলেটি সত্যিই ফোন করে ওই কথাগুলো বলেছিল। আমাদের একটু দেখে নিতে হবে ওই ব্যক্তি সম্পর্কে কি কি ইনফরমেশন আমাদের কাছে আছে এবং কিভাবে আমরা এই ব্যাপারে এগোতে পারি। এই হত্যাকাণ্ডের পেছনে সন্দেহের তালিকায় এখনো পর্যন্ত সবার উপরে যার কথা উঠে এসেছে সে হচ্ছে সোনিয়ার সেই কাস্টমার, যার সঙ্গে প্রায়শই সোনিয়ার ঝগড়া হতো। অবশ্যই ছেলেটা কাস্টমার ছিল কিনা অন্য কেউ ছিল সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। সোনিয়ার সঙ্গে ওই কাস্টমারের প্রায়ই ঝগড়া হতো, যেটা আমরা বিভিন্ন সাক্ষীদের বয়ান থেকেও পেয়েছি। সেই কাস্টমারের ডান পাটা আবার খোঁড়া। এক্স্যাক্টলি। এদিকে এই ছেলেটি আবার সোনিয়ার মৃত্যুর দিন সকালে বডি ডিসকভারির আগে ওর বান্ধবীকে ফোন করে সোনিয়ার মৃত্যুর খবর দিচ্ছে। অর্থাৎ এখানে 2-2 4 হওয়ার একটা সম্ভাবনা আছে। আমার মনে হচ্ছে এই ডান পা খোঁড়া লোকটি সোনিয়াকে হত্যা করেছে এবং সেই ওই দিন সকালবেলায় সোনিয়ার বান্ধবীকে ফোন করে মৃত্যুর খবরটা জানিয়েছে। কিন্তু স্যার, এক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসছে, সেটা হলো কোনো অপরাধী কাউকে খুন করে যথাসম্ভব তাড়াতাড়ি সেই জায়গা ছেড়ে পালিয়ে যাওয়ারই চেষ্টা করবে, কিন্তু এই ক্ষেত্রে হঠাৎ করে সেই ব্যক্তি সোনিয়ার বান্ধবীকে ফোন করে সোনিয়ার মৃত্যু সংবাদ জানাতেই বা গেল কেন? সেটা না হয় আমরা অ্যারেস্টের পরে ওই ডান পা খোঁড়া লোকটির কাছ থেকেই জেনে নেব। দুদিন পরে। স্যার, একটা গুড নিউজ আছে। এক মুখ প্রশান্তির হাসি নিয়ে হোমিসাইড শাখার বড়বাবুর চেম্বারের সামনে দাঁড়িয়ে বড়বাবুকে এই কথাগুলো বললেন এই কেসের তদন্তকারী অফিসার অভিরাজ সেন। সোনিয়া মার্ডার কেসের প্রথম সাসপেক্ট সেই ডান পা খোঁড়া লোকটির খবর পাওয়া গেছে। ছেলেটি তপসিয়া সাইডে একটা ব্যাগের কারখানায় কাজ করত। রাধামোহন পাল লেনের সাক্ষীদের বয়ান অনুসারে ডান পা খোঁড়া লোকটির যে পোর্ট্রেট পার্লে আমরা বানিয়েছিলাম সেটা ওই কারখানার মালিককে গিয়ে দেখায় এবং উনি ছবিটি আইডেন্টিফাই করেছেন। মার্ডারের দিন থেকে ডান পা খোঁড়া লোকটি আর ওই কারখানায় কাজ করতে আসছে না। তবে ওই কারখানার মালিকের সঙ্গে কথা বলে ইতিমধ্যেই সেই ব্যক্তি সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছি। আজ রাতেই রেড করতে হবে স্যার। ওয়েল ডান। বিকেল 5টা বিহারের উদ্দেশ্যে রওনা দিল ক্রাইম ব্রাঞ্চের 2টি গাড়ি। পুলিশের সোর্সের পাক্কা খবর, ওই ডান পা খোঁড়া লোকটি বিহারে নিজের পৈতৃক বাড়িতেই আত্মগোপন করে রয়েছে। 3-4 দিনের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে গ্রেপ্তার করা হলো অপরাধীকে। গ্রেপ্তারের পরেই স্থানীয় কোর্টে ট্রানজিট রিমান্ড পাবার পর কলকাতায় নিয়ে আসা হয় এই কেসের মূল অপরাধীকে। কি নাম তোর? বেশ জোরের সঙ্গেই বড়বাবুর ঘরের মেঝেতে বসে থাকা অপরাধীর দিকে প্রশ্নটা ছুড়ে দিলেন অভিরাজ। স্যার দিবাকর ঝা। নে, এবার ভালো ছেলের মতো গটগট করে পুরো ঘটনাটা উগড়ে দিত, নাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। বলছি স্যার, বলছি। হাড় কাটায় যাওয়ার সুবাদে সোনিয়ার সঙ্গে আমার আলাপ হয়। এই আলাপের সূত্র ধরেই আমাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। প্রথম স্বামী ছেড়ে চলে যাওয়ার পর আমাদের এই সম্পর্কটা সোনিয়ার কাছে অন্ধকারে আলো রেখার মতো ছিল। ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি সোনিয়া
সোনিয়া কোনোভাবেই আর আমাকে ছেড়ে থাকতে পারবে না। এদিকে ব্যাগ ফ্যাক্টরিতে কাজ করার সময় সেখানে এক মহিলা কর্মচারীর সঙ্গে আমার একটি সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের কথা জানিয়ে আমি সোনিয়ার কাছ থেকে সরে আসার চেষ্টা করি, কিন্তু কোনো অবস্থাতেই ও আমাকে ছেড়ে যেতে প্রস্তুত ছিল না স্যার। আর তাই মিথ্যে কথা বলবি না। সোনিয়াকে হত্যা করার পেছনে এটা মূল কারণ ছিল না। সোনিয়ার সঙ্গে এই সম্পর্কের মাঝে হঠাৎ করেই তুই জানতে পারিস যে ও গর্ভবতী হয়ে গিয়েছে। সোনিয়া গর্ভবতী হয়ে পড়ায় ধীরে ধীরে ওর কাস্টমারের সংখ্যা কমে আসছিল, আর এর ফলে সোনিয়ার মাসিক ইনকামের পরিমাণও ধীরে ধীরে কমে আসছিল। ব্যাগ ফ্যাক্টরিতে কাজ করা সত্ত্বেও বিভিন্ন সময় বিভিন্নভাবে তুই সোনিয়া থেকে টাকা পয়সা নিতিস, সেই পয়সায় পূর্তি করতিস। মদ জুয়া কোনো নেশাই তো তোর বাদ ছিল না নাকি? সোনিয়া হঠাৎ করে গর্ভবতী হয়ে পড়ায় সে ওর এই ব্যবসা অনেকটাই কমিয়ে দিয়েছিল। আর তখন তুই দেখলি যে কারণে এতদিন সোনিয়ার সঙ্গে ভালোবাসার নাটকটা করে আসছিলি, অর্থাৎ ওর টাকা পয়সার জন্য, সেটা যখন আর পাওয়া যাচ্ছে না তখন সোনিয়াকে সঙ্গে রেখে আর লাভ কি? তাই তুই সোনিয়াকে ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলি, কিন্তু সোনিয়া তোকে ঘিরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছিল। স্বপ্ন দেখেছিল নতুন করে সংসার পাতার। এই নোংরা জীবন ছেড়ে তাই কোনো অবস্থাতেই ও তোকে ছেড়ে যেতে রাজি ছিল না। খানিকটা বাধ্য হই তাই তোকে এই পথ বেছে নিতে হলো, কি তাই তো? আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। ঘটনার আগের দিন পূর্ব পরিকল্পনা মতো তুই সোনিয়ার ঘরে ছিলি। ওর সঙ্গে ঝগড়া চলতে চলতে হঠাৎ করেই সুযোগ বুঝে তুই শ্বাসরোধ করে সোনিয়াকে হত্যা করলি। তারপর বাকি রাতটা সোনিয়ার ডেড বডির সঙ্গে ওই ঘরেই কাটিয়ে খুব ভোরবেলা তড়িঘড়ি করে তালা দিয়ে চাবিটা নিয়ে রাধামোহন পাল লেন থেকে বেরিয়ে গেলি। সেখান থেকে বেরিয়ে প্রথমে তুই শিয়ালদা স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত টেলিফোন বুথে গিয়ে সোনিয়ার থেকে আগে জেনে নেওয়া ওর বান্ধবীর ফোন নাম্বারে ফোন করে সোনিয়ার মৃত্যু সংবাদটা ওর মায়ের কাছে পৌঁছে দিতে চেয়েছিলি। আর আরে এটাই ছিল তোর করার সবচেয়ে বড় ভুল। হ্যাঁ স্যার, পরে আমি এটা বুঝতে পেরেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি ইচ্ছে করে সোনিয়াকে মারতে চাইনি স্যার। বাঘটা চলতে চলতে হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেল, তাই কোথা থেকে যে কি হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না। যখন নিজের ভুল বুঝতে পারলাম তখন সিদ্ধান্ত নিলাম আমি আগের থেকে ওর বাড়িতে যদি এটা জানিয়ে দিই যে সোনিয়া আত্মহত্যা করেছে, তাহলে হয়তো সোনিয়াকে ওর মা খুব তাড়াতাড়ি খুঁজে পাবে এবং আমাকেও সন্দেহ করবে না। তাই সোনিয়ার বান্ধবীকে ফোন করে বলি যে শিয়ালদার কাছাকাছি কোনো একটি ভাড়া ঘরে সোনিয়া আত্মহত্যা করেছে। কলকাতা স্টেশন হয়ে বিহারে যাওয়ার ট্রেন ধরার আগে স্টেশন লাগোয়া জঙ্গলে সোনিয়ার ঘরের চাবিটাও ফেলে দিয়ে যাই। এটাই ভবিতব্য। যুগ পাল্টেছে, এগিয়ে গেছে সময়, কিন্তু আজও অপরাধ করার পর অপরাধী নিজের অজান্তেই এমন কিছু ক্লু ফেলে রেখে যায় যে পরবর্তীকালে সেই ক্লুগুলোর উপর ভিত্তি করেই পুলিশ অপরাধীকে শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। কেস ডায়েরির পাতা বন্ধ করে কথাগুলো বলে অভিরাজ অফিসার ইনচার্জের দিকে তাকালেন। হাত জোর করে দিবাকর তখনও প্রাণপণে বলে যাচ্ছে, স্যার স্যার এবারের মতো ক্ষমা করে দিন স্যার, স্যার এবারের মতো ক্ষমা করে দিন স্যার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্রাইম ব্রাঞ্চের হোমিসাইড শাখার বড়বাবু চিৎকার করে বলে উঠলেন, বিশ্বাস, ভালোবাসা, নির্ভরতা আশ্চর্য বিষয়। সম্পর্কের নিবিড় বাঁধনে তোকে বাঁধতে চেয়েছিল সোনিয়া। বিলাস বেসন নয়, ভোগ নয়, অত্যন্ত সাধারণ ছাপোষা জীবনই চেয়েছিল সে। আর তুই ভালোবাসার পরিবর্তে সোনিয়াকে দিলি মৃত্যু। সব খুনিরাই মনে করে তারা যা করেছে বা করতে যাচ্ছে তার পেছনে সলিড কারণ আছে বা ছিল। নিজেদের তারা সর্বদা ডিফেন্ড করার চেষ্টা করে। নিজেদের উপরে ওদের বিশ্বাস থাকে 16 আনা। নিজেরা যা যা করেছে বা করছে সেগুলোই ঠিক, আর এটাই ওদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এটা একটা মানসিক রোগ, এর নাম নার্সিসিস্টিক ডিসঅর্ডার। যদিও এর জন্য আইনের চোখে কোনো ছাড় নেই। ইউ হ্যাভ টু পে ফর ইউর অ্যাক্ট।
শেষ হলো বিশ্বাসভঙ্গ। গল্প পাঠে কুন্তল, মূল চরিত্রে প্রতুদীপ, অন্যান্য চরিত্রে বর্ষা, দেবস্মিতা, সৌমিক, বুবাই, রাজ, সম্পূর্ণা এবং প্রত্যয়। শব্দ সংযোজনে সৃজা, আবহে আমি শুভম, প্রচ্ছদ চিত্রায়ন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হবেন। বেশ, আজকের মতো তবে চলি। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরছি। আপাতত নমস্কার।